আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমি তোমাদেরকে শব্দ তরঙ্গের বাকি সৃজনশীলগুলো আলোচনা করব। এর মধ্যে কেউ কেউ অন্য জায়গা থেকেও কিছু কিছু প্রশ্ন পাঠিয়েছো, আগে সেই প্রশ্নগুলো সমাধান দিচ্ছে। যেমন একটি প্রশ্ন হচ্ছে, এখানে আমি উল্লেখ করছি, এই মাধ্যমে শব্দের বেগ বি মাধ্যমে শব্দের বেগের 5 গুণ। তাহলে আমি এটা সাথে সাথে বলি, এই মাধ্যমে শব্দের বেগ ধরছি VA, আর বি মাধ্যমে শব্দের বেগ ধরছি VB। প্রশ্নের মধ্যে আমরা দেখতে পারি VA = 5VA। এবার দেখো, এই মাধ্যম এবং বি মাধ্যমের শব্দের তরঙ্গের পার্থক্য 4 হলে, দেখো তরঙ্গের পার্থক্য মানে এই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 4। মনে রাখবা সবসময় যে মাধ্যমে তরঙ্গ বেগ বেশি সেই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে যেহেতু VA is greater than VB, সুতরাং আমরা লিখতে পারি ল্যামডা A মাইনাস ল্যামডা B, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। যেহেতু আগে এটা লিখতে ভালো হয়, যেহেতু VA is greater than VB, সুতরাং আমরা লিখতে পারি ল্যামডা A is greater than ল্যামডা B। এবার লিখতে পারি সুতরাং প্রশ্নমতে এবার দেখা যায়, সুতরাং বা প্রশ্নমতে লিখলে হবে, বা সুতরাং লিখলি, সুতরাং ল্যামডা A মাইনাস ল্যামডা B ইকুয়াল টু কত? 4 সেন্টিমিটার। এবার দেখো, এখন আমাদেরকে বের করতে হবে কি, শব্দের উৎসের কম্পাঙ্ক নির্ণয় করে এফ এর মান নির্ণয় করতে বলছে। একটা কথা মনে রাখবা, মাধ্যম যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে একই উৎস হওয়ার কারণে তাদের কম্পাঙ্ক একই থাকে। অর্থাৎ এই মাধ্যমের জন্য কম্পাঙ্ক যদি এফ হয়, বি মাধ্যমে একই উৎস, তো বি মাধ্যমের কম্পাঙ্ক হবে এফ, অর্থাৎ ভিন্ন মাধ্যমে কম্পাঙ্ক সবসময় একই থাকে। মাধ্যম ভিন্ন হলে একই উৎসের জন্য কম্পাঙ্ক একই থাকে। আবার একই মাধ্যমে যদি ভিন্ন ভিন্ন উৎস হয় তখন কম্পাঙ্ক ভিন্ন হয়। ঠিক আছে, মাধ্যম একই থাকলে যদি শব্দের উৎস যদি বা তরঙ্গের উৎস যদি দুই রকম হয় তাহলে কম্পাঙ্ক হবে দুই রকম। আর যদি মাধ্যম ভিন্ন থাকে, সব সময় প্রথম মাধ্যমের জন্য কম্পাঙ্ক যা হবে দ্বিতীয় মাধ্যমের জন্য কম্পাঙ্ক তা হবে, অর্থাৎ কম্পাঙ্ক একই হবে। যেহেতু মাধ্যম ভিন্ন, আমাদের এটার জন্য কম্পাঙ্ক এফ, এটার জন্য কম্পাঙ্ক এফ। তাহলে আমরা লিখতে পারি V = F ল্যামডা, তাহলে F = আমরা লিখতে পারি V বাই ল্যামডা। তাহলে বা এখানে ল্যামডা এর পরিবর্তে লিখতে পারি VA বাই F। এই যে ল্যামডা V বাই F, তাহলে দেখো ল্যামডা পরিবর্তে আমরা ল্যামডা এর পরিবর্তে লিখতে পারি V বাই F মাইনাস ল্যামডা B পরিবর্তে লিখতে পারি VB বাই F ইকুয়াল টু 4। ঠিক আছে, বা এখানে আমরা 1 বাই F কমন নিই, তাহলে কি হবে VA মাইনাস VB ইকুয়াল টু 4। ঠিক আছে, এবার আমাদের V এর মান জানা লাগবে। V এর মান আমরা জানি VA = 5VB। তো আমাদের VB মান দেওয়া আছে, V মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে। তাহলে V মাধ্যমে শব্দের বেগ যদি দেওয়া থাকে, এখান থেকে আমি দেখা দিচ্ছি, যেহেতু B মাধ্যমে শব্দের বেগ ইকুয়াল টু 380, সুতরাং VA = আমরা লিখতে পারি 5, ওই যে এটা ধরে 5 × 380 সমান কত? এটা হলো মিটার সেকেন্ড ইনভার্স 1, তাহলে গুণ করলে 1900 মিটার সেকেন্ড ইনভার্স 1। এই তাহলে আমরা V এর মান পেয়ে গেলাম। এবার V এর মান বসাবো এখানে 1900, আর VB এর মান তো দেওয়াই আছে 380। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করে বাকিটা তোমরা ক্যালকুলেশন করে এর মান বের করবে। এইভাবে অঙ্কটা করতে হবে, ইম্পর্টেন্ট অঙ্ক। আবারও বলি, ভিন্ন ভিন্ন মাধ্যমের জন্য কম্পাঙ্ক একই হওয়ার কারণে আমরা এই যে এখান থেকে লিখতে পারি ল্যামডা = V বাই F। তাহলে ল্যামডা = আমরা লিখতে পারি VA বাই F, ল্যামডা B পরিবর্তে আমরা লিখতে পারি VB বাই F। সুতরাং 1 বাই F কমন নিলে VA মাইনাস VB। তাহলে এখানে B এর মান এখান থেকে বসাই দিলাম, কারণ আমরা জানি VA = 5VB, আর VB এর মান এখান থেকে বসাই দিলাম, এখান থেকে বিয়োগ করে ক্যালকুলেশন করে তারপরে এখান থেকে এর মান বের করা যাবে। ঠিক আছে, এই প্রশ্নটা তুলে এই অঙ্কটা করে নিবে, ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা আরেকটা অঙ্ক দেখাচ্ছি। আরেকটা অঙ্ক আমি জাস্ট উদ্দীপকটা উল্লেখ করি। সেটা হচ্ছে, উদ্দীপক এভাবে দেওয়া আছে, নির্দিষ্ট উৎস থেকে সৃষ্ট শব্দের বায়ুতে চিত্র দেখানো হলো। বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, বায়ুতে শব্দের বেগ সমান 362 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর পানিতে শব্দের বেগ সমান দেওয়া আছে 1450 মিটার সেকেন্ড ইনভার্স 1। তাহলে দিতে দেওয়া আছে, আর চিত্রটা দেওয়া আছে। দেখো চিত্রটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে সংকোচন আর এটা হচ্ছে প্রসারণ।
দেখো এইটা হচ্ছে সংকোচন, সংকোচনের জন্য যতটুকু দৈর্ঘ্য হবে প্রসারণের জন্য কিন্তু ততটুকু দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে একটা পূর্ণকম্পন। আবার দেওয়া আছে সংকোচন, আবার দেওয়া আছে প্রসারণ, আবার দেওয়া আছে সংকোচন, আবার দেওয়া আছে। তাহলে দেখো একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ, আবার সংকোচন আবার প্রসারণ, আবার সংকোচন। এটা যেহেতু দেখো সংকোচন এ পর্যন্ত, আবার প্রসারণ, সংকোচন আবার প্রসারণ, সংকোচন আবার প্রসারণ, আর সংকোচন। তাহলে দেখ একবার সংকোচন প্রসারণের জন্য একবার পূর্ণকম্পন, এই দুইবার পূর্ণকম্পন, তিনবার পূর্ণকম্পন, আর হলো অর্ধেক। তার মানে এখানে কম্পন সংখ্যা হচ্ছে n = 3.5t। এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলায়। গতকাল এর আগে আমরা যে ক্লাসটা দিয়েছিলাম সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের বেলা, সেটা হলো তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ, এটা হচ্ছে এইভাবে ঢেউর মতো, আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য। তাহলে এই একবার সংকোচন একবার প্রসারণ হলে একবার পূর্ণকম্পন, দুইবার, তিনবার, সাড়ে তিনবার। তাহলে এখানে পূর্ণকম্পনের সংখ্যা হচ্ছে n = এত। আবার এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, তাহলে এখানে দূরত্ব দেওয়া আছে 70 সেন্টিমিটার। তাহলে এর মান হচ্ছে 70 সেন্টিমিটার। তাহলে 70 সেন্টিমিটারকে মিটার নিলে 0.7 মিটার। এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি সূত্র দিয়ে, h = n ল্যামডা। তাহলে ল্যামডা = আমরা লিখতে পারি h/n। এখানে h এর মান হচ্ছে 0.7 মিটার আর n এর মান হচ্ছে 3.5। ঠিক আছে, এইভাবে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায় এই সূত্র থেকে। এখন এখানে প্রশ্ন হচ্ছে পানিতে শব্দের বেগ দেওয়া আছে, তাহলে বায়ুতে শব্দের বেগ এখানে va = এত, আর পানিতে শব্দের বেগ v water = এত। এখন আমাদেরকে বের করতে বলছে পানিতে শব্দের বেগ, এখান থেকে বের করতে বলছে, প্রশ্নটা কি বের করতে বলছে এটা তো উঠেই নেই। এখান থেকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ পানিতে তরঙ্গ দৈর্ঘ্য এবং বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এটা বের করতে বলছে। ল্যামডা ডাব্লিউ আর ল্যামডা এর মধ্যে যে পার্থক্য সেটা বের করতে বলছে। ওকে, তো প্রথমে আমরা এটা কার ক্ষেত্রে বের করব, এটা যেহেতু বায়ুর মধ্যে দিয়ে দেওয়া আছে, যে বায়ুর তথ্য দেওয়া আছে, এটা তার বায়ুর তথ্য থেকে আমরা লিখতে পারি ল্যামডা এর মান। তাহলে ল্যামডা এর মান থেকে আমরা জানি v = f ল্যামডা a, তাহলে f = va/λa। এখানে v এর মান কত বসাবো, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে 362 মিটার সেকেন্ড ইনভার্স 1, আর ল্যামডা এর মান এখান থেকে বের করে নিবে, এই ল্যামডা এর মান এখানে বসাবে। ঠিক আছে, তাহলে কার মান পাওয়া যাবে, কম্পাঙ্ক। আবার বুঝাই বলি, এই মান এখানে বসাবো। তাহলে বায়ুতে কম্পাঙ্ক বের হবে। এবার আমরা জানি বায়ুর জন্য যে কম্পাঙ্ক f হবে, পানির জন্য কম্পাঙ্ক একই হবে। তাই এবার পানির ক্ষেত্রে পরেরটা, তাহলে vw = f ল্যামডা w। সুতরাং ল্যামডা w = vw/f। এখানে vw এর মান দেওয়া আছে আর f এর মান এখান থেকে বের করবে, কারণ আমরা জানি মাধ্যম ভিন্ন হলেও তাদের কম্পাঙ্ক একই, অর্থাৎ f এর মান একই, আগে যেভাবে করেছি। তাহলে এখান থেকে এখানে মান বসাইলে দেখো আমাদের কিসের মান, ল্যামডা w এর মান বের হলো, আবার কিসের মান, ল্যামডা এর মান বের হলো, তারপরে এই দুইটি পার্থক্য বের করতে বলছে। মানে প্রশ্নটা হচ্ছে বায়ুতে শব্দের বেগ যদি এত হয়, পানিতে শব্দের বেগ যদি এত হয়, আর চিত্র যদি এটাও হয়, আবার দেখো নিচে অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে তরঙ্গের, তাহলে এই ক্ষেত্রে পানিতে এবং বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য নির্ণয় করো। তাহলে পানিতে চিত্র থেকে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য আমরা নির্ণয় করছি ল্যামডা a। তা আমরা জানি বায়ু মাধ্যমে এবং পানির মাধ্যমে মাধ্যম ভিন্ন হলেও তাদের কম্পাঙ্ক একই। তাহলে বায়ুটা ধরে কম্পাঙ্কের মান বের করছি, f এর মান, সেই f এর মানটা পানিতে ব্যবহার করছি, ব্যবহার করে ল্যামডা w এর মান বের করছি। এবার ল্যামডা w আর ল্যামডা এর এই পার্থক্য বের করব, অত্যন্ত সহজ। এই গেল আমাদের এই প্রশ্নটা। এই প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। আরেকটা প্রশ্ন সেটা আলোচনা করতেছি। সেটা হচ্ছে প্রশ্নটা এরকম, আমি উল্লেখ করে দিচ্ছি। একবার হচ্ছে সংকোচন, আবার হচ্ছে প্রসারণ, আবার সংকোচন,
আবার প্রশ্ন, ঠিক আছে। এইখান থেকে এখান পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত, 40 সেন্টিমিটার, আর বাইরেতে সব তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে এখান থেকে এখান পর্যন্ত এ থেকে বি এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 4000 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের প্রশ্ন, হচ্ছে উদ্দীপক। তাহলে এখান থেকে আমাদের এটা হচ্ছে টোটাল মানে দূরত্ব, আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের, এটা হচ্ছে তরঙ্গ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা। আর বায়ুতে শব্দের বায়ুতে তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এখন প্রশ্ন করছে প্রথম, এখানে প্রশ্নটা আসলে কি ছিল, ধাতব শব্দের ধাতব তারের শব্দের বেগ, ধাতব তারের শব্দের বেগ, শব্দের বেগ 5130 মিটার সেকেন্ডের সমান। কি বের করতে বলছে আমি আসলে উল্লেখ করিনি, তারপরে আমি অস্তিত্ব সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। দেখো এখানে এই একটা ধারণা, চিত্র সম্পর্কে ধারণা দিয়ে দিলে তোমরা আশা করি অঙ্কটা মানে যার যে প্রশ্নটা পাঠাইছে প্রশ্নটা উত্তর দিতে পারবা, তার জন্যই আমি আলোচনা করতেছি। এখানে দেখো একবার সংকোচন, একবার প্রসারণ, একবার সংকোচন, একবার প্রসারণ, তাহলে কবার হলো 2 বার। তাহলে এখানে একবার, হ্যাঁ 2 বার, ঠিক আছে। এখানে n = হবে 2টি, আর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত, 40 সেন্টিমিটার। 40 সেন্টিমিটারকে মিটার নিলে 0.4, আমরা লিখবো h = n ল্যাম্ডা। তাহলে ল্যাম্ডা = এখানে হবে h/n, অর্থাৎ এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করব, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্য বের করে আমরা জানি v = f ল্যাম্ডা, তাহলে f = কি, v/λ। আমার সম্ভবত গ নম্বর প্রশ্ন এটা হতে পারে যে এই তথ্য থেকে এই তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কম্পাঙ্ক নির্ণয় করতে হলে আমাকে ভির মান জানতে হবে, ওই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে ধরে ভির মান বের করবে। তাহলে ভির মান বের করলে বাইরে শব্দের বেগ ভি বের হয়ে যাবে। তাহলে এখানে প্রশ্নটা হবে এরকম, আমি প্রশ্নটা একটু উল্লেখ করে দিতেছি, অন্য যারা যেসব শিক্ষার্থী আছে তারাও একটু খেয়াল করো। এটা হচ্ছে চিত্র, আর এবার চিত্র আঙ্গিকে এইখানে এটাই উদ্দীপক, যেভাবে চিত্রটা দেওয়া আছে এটা উদ্দীপক। গ নম্বর প্রশ্নটা হবে উদ্দীপক উল্লিখিত তথ্য থেকে কম্পাঙ্ক নির্ণয় করো। আমরা জানি কম্পাঙ্ক f = v/a, তাহলে আমার ভির মান লাগবে। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেডকে কাজে লাগিয়ে আমরা ভির মান বের করবো, ভির মানটা এখানে বসাবো। আর চিত্র থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করবো। এখানে n = 2টি কম্পাঙ্ক, এলো সংকোচন প্রসারণ, এটার জন্য একটি পূর্ণকম্পন, এটার জন্য একটি পূর্ণকম্পন। তাহলে এখানে কয়টি পূর্ণকম্পন, 2টি। তাহলে n = হবে 2। আর এখানে মোট এখান থেকে এখান পর্যন্ত 2টি কম্পনের জন্য অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার, অর্থাৎ তরঙ্গ অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 সেন্টিমিটার, 0.4। আর যদি পরীক্ষা যদি এভাবে 20 সেন্টিমিটার দেওয়া থাকতো তাহলে আমার অঙ্ক না করলেও চলতো। তাহলে একটি এখান থেকে এখান পর্যন্ত 20 সেন্টিমিটার দিলে একটি পূর্ণ কম্পনের জন্য যতটুকু দূরত্ব দিব তাই তরঙ্গ দৈর্ঘ্য, তখন তরঙ্গ দৈর্ঘ্য ডাইরেক্ট বের হয়ে যেত, ঠিক আছে। এটা এভাবে বের করতে পারি। তাহলে এখানে উপর হবে 0.4, নিচে হবে 2, অর্থাৎ 0.2। তরঙ্গ হচ্ছে 0.2 মিটার। তাহলে এখানে বসাবো 0.2 মিটার, আর এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাইরে শব্দের বেগ কত সেটা বের করবো। তাহলে আমরা এখানে পাবো। এবার আমার মনে হয় ঘ নম্বর প্রশ্নটা এরকম ছিল, এই অবস্থানে দাঁড়ালে যদি এখান থেকে শব্দ করা হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে কিনা যুক্তি দ্বারা ব্যাখ্যা করে, এই ধরনের কিছু একটা হতে পারে। তাহলে এই হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। তো এখান থেকে টির মান বের করবো আর কি। আমরা জানি যখন এখান থেকে এখানে গিয়ে যখন ফিরে আসে তখন আমরা জানি v = 2d/t, তাহলে t = কি, 2d/v। এখানে 2 × t এর মান, এই দূরত্ব 4000 সেন্টিমিটার, 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 100 দিয়ে ভাগ করলে হবে 40 মিটার। তাহলে উপরে হবে 40, আর ভির মান এখানে বসাবো, ওই যে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য যেটা পাইছি সেটা বসাই দিলে টির মান বের হবে। টির মান যদি 0.1 সেকেন্ডের কম বের হয় তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, আর যদি বেশি বের হয় প্রতিধ্বনি শোনা যাবে। এই ধরনের প্রশ্ন হতে পারে।
তাহলে আশা করি বুঝতে পেরেছো এই চিত্র থেকে। তাহলে আমরা এর আগের ক্লাসে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের যদি অনুপ্রস্থ তরঙ্গের কোনো চিত্র দেওয়া থাকে তাহলে কিভাবে চিত্র থেকে ল্যামডার মান বের করতে হয় সেটা দেখালাম। আর আজকে অনুদৈর্ঘ্য তরঙ্গের বেলা যে চিত্র দেওয়া থাকে সংকোচন প্রসারণের মাধ্যমে, সেটার মাধ্যমে কিভাবে ল্যামডার মান বের করতে হয় তা আজকে দেখালাম। এভাবেও তোমাদের পরীক্ষা আসতে পারে চিত্রের মাধ্যমে, তবে চিত্রের মাধ্যমে বেশি আসে পরীক্ষায়। এখন আমরা বইয়ের কিছু সৃজনশীল ওই যে আমি কিছু মেসেঞ্জারে যে মেসেঞ্জারে ছবি পাঠিয়েছি ওখানে কিছু প্রশ্ন তোমাদের ছিল। যেমন একটা প্রশ্ন ছিল ময়মনসিংহ বোর্ড 2020, এখানে ছিল দৃশ্যপট 2 এর যে নলটির কোন প্রান্তে আঘাত করলে অপর প্রান্তে একাধিকবার শব্দে শোনার কারণ বিশ্লেষণ করো। এখানে আমি বলি ময়মনসিংহ বোর্ড 2020 এর ঘ আর তার আগে সিলেট বোর্ড 2020 এর ঘ একই ধরনের উত্তর, প্রশ্ন প্রায় একই ধরনের, শুধু নলের দৈর্ঘ্যটার মধ্যে একটু পার্থক্য আছে। আমি আবার বলি যে স্টুডেন্ট ময়মনসিংহ বোর্ড 2020 এর সমস্যাটা পাঠিয়েছো সেটা ফলো করে আগের ভিডিওতে আমি সিলেট বোর্ড 2020 সালের ঘ নাম্বার সলিউশনটা করেছিলাম। সেই সলিউশন আর এই ময়মনসিংহ বোর্ড 2020 এর ঘ একই রকম উত্তর হবে আর কি। তো তুমি ফলো করলেই আশা করি বুঝতে পারবে। এরপরে সমস্যা ছিল রাজশাহী বোর্ড 2019 সালের গ নাম্বার প্রশ্নটা সমস্যা ছিল একজনের। তো আমি একটু আলোচনা করে দিচ্ছি, বেশি কঠিন না এটা, তারপর আমি আলোচনা করে দিচ্ছি। তোমরা সমস্যা পাঠাতে অনেক দেরি হয়ে যায়, এই কারণে দেখা যায় যে অনেক সমস্যা হয়ে যায়, বারবার আলোচনা করতে হয়, বারবার চিত্র আঁকতে হয়। এই কারণে সমস্যা দেওয়ার সাথে সাথে প্রশ্ন দেওয়ার সাথে সাথে চেষ্টা করবো তাড়াতাড়ি সমস্যাগুলো পাঠাতে, তাহলে তোমার জন্য সুবিধা আমার জন্য অসুবিধা। এটা ছিল আর কি, এটা কারণে আমি ঘ আলোচনা করেছিলাম। এটা হচ্ছে উদ্দীপক। আমি উদ্দীপকটা একটু লক্ষ্য করুন, আমি এখানে দেখাচ্ছি। এইটা শূন্য বিন্দু, এখান থেকে প্রতিফলন পৃষ্ঠ হচ্ছে এবি, আর এখান থেকে প্রতিফলন পৃষ্ঠ হচ্ছে এবি, আর এটা হচ্ছে 16। প্রশ্ন ছিল যে গ নম্বর প্রশ্ন ছিল প্রতিধ্বনি শোনার জন্য শূন্য থেকে ডিএডি দূরত্ব কত হবে ন্যূনতম, এইটা দূরত্ব কত হবে। তো এডি মান বের করতে হলে আমরা জানি ভি ইকুয়াল টু কি 2d/t, তাহলে 2d ইকুয়াল টু কি ভিটি, d ইকুয়াল টু কি vt/2। এখানে ভি মান বসাবো, এই যে বি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বাইরে শব্দের বেগ নির্ণয় করবা, বাই বি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বাইরে শব্দের বেগ নির্ণয় করে এখানে ভি মানটা বসাবা। আর টি আমরা জানি শব্দ আমাদের মাথায় কতক্ষণ স্থায়ী থাকে 0.1 সেকেন্ড, এটা লিখতে হবে। এই ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব নির্ণয় করতে হলে তাহলে টি ইকুয়াল টু কত বসাবা 0.1 সেকেন্ড। তাহলে এখানে বি হবে, বি ডিগ্রির জন্য বাইরে শব্দের বেগ নির্ণয় করবা আগে v1/v2 ইকুয়াল টু √v1/t2 এর সূত্র ব্যবহার করে, সেখান থেকে ভি মান বের করে ভি মানটা এখানে বসিয়ে টির মানটা ব্যবহার করবা কত, টির মানটা 0.1, কারণ আমরা জানি শব্দ আমাদের মাথায় 0.1 সেকেন্ড স্থায়ী থাকে। তাহলে এইখানে বসিয়ে 2 দিয়ে ভাগ করলে ন্যূনতম দূরত্ব বের হবে সম্ভবত 17.1। আর গ নম্বর ছিল এই অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যাবে কবার, সেটা আমি আলোচনা করছিলাম, আবার একটু বলে দিচ্ছি। শূন্য বিন্দু থেকে যখন শলাকার মধ্যে যখন এখান থেকে শব্দ সৃষ্টি হয়, শব্দ আমরা জানি চারদিকে সমানভাবে ছড়িয়ে যায়। যখন প্রতিফলক পৃষ্ঠ শোলাতে যায়, শোলার অবস্থান হচ্ছে শোলার প্রতিফলক পৃষ্ঠটা নরম প্রকৃতির, এবং এখানে দেখা যায় যে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, এই কারণে সেটি শব্দটা শোষণ করে, আর এখানে প্রতিফলন ঘটে না। সুতরাং শোলার ক্ষেত্রে অর্থাৎ সিডি প্রতিফলক পৃষ্ঠ থেকে কোনো প্রতিধ্বনি শোনা যাবে না। অন্যদিকে এই শূন্য বিন্দু থেকে এডি এর মধ্যবর্তী দূরত্ব গ থেকে পাই 17.1 মিটার দূরত্বে থাকলে আমরা জানি প্রতিধ্বনি শোনা যাবে। সুতরাং এই ক্ষেত্রে শূন্য অবস্থান থেকে এডি দূরত্ব যদি ন্যূনতম 17.5 সেকেন্ড দূরত্বে 17.1 মিটার দূরত্বে থাকে, 17.1 মিটার দূরত্বে থাকে, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। আবার এই ক্ষেত্রেও যদি 17.1 যদি খেয়াল করো, যদি এটা 17.1 মিটার দূরত্ব থাকে এখান থেকে, তখন 17.1 মিটার দূরত্ব প্রতিধ্বনি শোনা যাবে না। কারণ কি দেখো, এখান থেকে যদি শব্দ আসে, এখান থেকেও সব যদি এটাও 17.1 সেকেন্ড হয়, এটাও যদি 17.1 সেকেন্ড হয়, তাহলে দেখো শব্দ গেল আসলে শব্দ গেলে একই সাথে শব্দ এখানে আসবে, তার শব্দ একবারে শোনা যাবে। অর্থাৎ যে কোনো একটা 17.1 মিটার দূরত্বে থাকতে হবে, থাকলে প্রতিধ্বনি শোনা যাবে। যদি যে কোনো একটার মধ্যে একটা যদি 17.1 মিটার দূরত্বে থাকে, আরেকটা থাকতে হবে প্রতিধ্বনি শুনতে হলে তার আরো 0.1 সেকেন্ড পর, অর্থাৎ তার ডাবল, অর্থাৎ 17.1 গুণ 2 সমান কত 36.2। অর্থাৎ যদি এটা 17.1 মিটার দূরত্বে থাকে, এটা থাকতে হবে 34.112 মিটার দূরত্বে, তখন প্রতিধ্বনি দুই জায়গা থেকে শব্দ শোনা যাবে।
যদি এটাও 17.1 মিটার দূরত্ব থাকে অথবা এটাও যদি 34.1 মিটার কম দূরত্ব থাকে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে একবার। কেন? কারণ দেখো শব্দ এখান থেকে এখানে গিয়ে ফিরে আসতে লাগে 0.1 সেকেন্ড, এখান থেকে এখানে গিয়ে ফিরে আসতে লাগে 0.1 সেকেন্ড, মানে শব্দ একবার শোনা যাবে। তার মানে কি 0.1 সেকেন্ড শোনা যাওয়ার পর আরো 0.1 সেকেন্ড শোনা যেতে হলে 17.1 গুণ 2 অর্থাৎ 36.2 মিটার দূরত্বে থাকতে হবে। তাহলে এটা যদি 17.1 মিটার দূরত্ব থাকে এখান থেকে প্রতিধ্বনি শোনা যাবে, এটাও যদি 17.1 মিটার দূরত্ব থাকে এখান থেকে প্রতিধ্বনি শোনা যাবে, তবে একবার শোনা যাবে, দুইবার না। তাহলে এখান থেকে প্রতিধ্বনি শুনতে হলে এটার দূরত্ব এটা দ্বিগুণ হতে হবে, অর্থাৎ 34.2 মিটার দূরত্বে থাকতে হবে। তোমাদের বর্ণনা এইভাবেই লেখা আছে। তাহলে আমাদের মোটামুটি এটাও শেষ। এবার আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড। এখানে কুমিল্লা বোর্ড 2019 সালের এই ঘ নম্বর প্রশ্নটা সমস্যা ছিল, আগে পাঠাও নেই, এখন আবার দিছো, তাহলে এইটা একটু আলোচনা করি। এখানে হচ্ছে বি, তাহলে এইটা থেকে এটা দূরত্ব হচ্ছে 5 মিটার, আর এটা প্রতিফলক পৃষ্ঠ, টোটাল এখানে দূরত্ব হচ্ছে 23 মিটার, বায়ুতে তাপ 1820 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন প্রশ্ন হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড হলে, মানে 20 ডিগ্রি পরিবর্তে বায়ুতে টেম্পারেচার যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে সেক্ষেত্রে বি অবস্থার ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পাবে কি? এই অবস্থায় একটি ব্যক্তি 120 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ সৃষ্টি করছে কিন্তু এইখান থেকে, ঠিক আছে, শব্দ সৃষ্টি করছে এখান থেকে। তাহলে শব্দ এখান থেকে সৃষ্টি হলে যখন বি লোকটা শব্দ শুনতে পাবে তখন শব্দ কিন্তু সে এখান থেকে শুনে একবার এখানে যাবে, একবার এখানে যাবে। তা ধরি তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, তাহলে প্রথমে ডি মান বের করবো। আগে প্রথমে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ডি মান বের করবা, তারপরে ডি ইকুয়াল টু কত? 23 - 5 সমান 18 মিটার। হ্যাঁ, এবার আমরা জানি ডি ইকুয়াল টু কি 2d/t, তাহলে টি ইকুয়াল টু কি হবে 2d/v। এখানে 2 * d মান বসাবো 18 আর v মানে এই মানটা বসাবো। বসালে যদি t মান 0.1 সেকেন্ডের কম হয় মান, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না। যেমন t মান কত বের হয়েছে আমি দেখি, t মান বের হয়েছে 0.12, t মান বের হয়েছে 0.102 সেকেন্ড। তারপর লিখতে হবে যে শব্দ আমাদের মাথায় 0.1 সেকেন্ড সাই থাকে, কোনো প্রতিধ্বনি শুনতে হলে 0.1 সেকেন্ডের পর আসলে প্রতিধ্বনি শুনতে পাবো। যেহেতু এখানে বি অবস্থানে দাঁড়িয়ে লোকটি এখান থেকে গিয়ে আবার এখান থেকে ফিরে আসতে মোট 0.102 সেকেন্ড সময় লাগে। যদিও শব্দ এখান থেকে সৃষ্টি হোক, কিন্তু শব্দ যখন এখান থেকে সৃষ্টি হবে তখন সে শুনবে না। শব্দ এখান থেকে যাওয়ার পর এখান থেকে শুনে যখন এখান থেকে আসবে এখানে, তখন সময় লাগবে 0.102 সেকেন্ড, তার মানে 0.1 সেকেন্ডের বেশি। তার মানে এই লোক প্রতিধ্বনি শুনতে পাবে। শেষ আমাদের এটা। এবার আমরা আলোচনা করব সকল বোর্ড 2018। গ ছিল, ঘ সমস্যা ছিল। গ সমস্যা আমি আলোচনা করছিলাম, তার গটা আবার দেখিয়ে দিচ্ছি। এখন আলোচনা করব সকল বোর্ড 2018। সকল বোর্ড 2018 এর গ উদ্দীপকটা একটু লক্ষ্য করো, আমি চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। রনি ও জনি দুই বন্ধু একটি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে। এই হলো পাহাড়, ধরো এই হলো রনি, এখানে এই অবস্থা আছে রনি। এরপরে জনি তার হাতে থাকা বন্দুক থেকে উপর দিকে গুলি ছুড়লো, তাহলে এখান থেকে গুলি ছুড়লো, তার মানে এখান থেকে শব্দ সৃষ্টি করলো গুলি। তাহলে জনি উক্ত প্রতিধ্বনি না শুনলো 1 মিটার পিছনে থাকা, তাহলে এখান থেকে এখানে বি অবস্থানে এটা হলো 1 মিটার, এখানে আছে কে? জনি, রনি, ও এটা হলো জনি আর এটা হলো রনি। রনি 1 মিটার পিছনে আছে, তাহলে এই প্রতিধ্বনি শুনে না, কিন্তু রনি 1 মিটার পিছনে থাকা এই প্রতিধ্বনি শুনতে পায়। লক্ষ্য করো, তাহলে এই হলো দূরত্ব কার ক্ষেত্রে? রনির ক্ষেত্রে। আর জনির ক্ষেত্রে হলো এই হলো দূরত্ব। দেখো শব্দ সৃষ্টি করছে কে? জনি, কিন্তু শব্দ যখন এখানে পাহাড়ে বাধা পেয়ে যখন ফিরে আসে তখন জনি শুনে না। জনির পিছনে যখন 1 মিটার দূরত্বে রনি আছে, রনি কিন্তু শুনতে পায়।
আর কি দেওয়া আছে, এই রকম শব্দ শুনতে পাই, টাইমটা দেওয়া আছে, টাইম হচ্ছে 0.111005 এত সেকেন্ড পর, আর বাইরের তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার লক্ষ্য করো রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত, এই দেখো। এবার দেখো এই রনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব যদি তুমি ডি ধরো এখান থেকে এখানে দূরত্ব, এই দূরত্ব যদি তুমি ডি ধরো, তাহলে লক্ষ্য করো শব্দ কিন্তু এখান থেকে যাচ্ছে, লক্ষ্য করো ভালো করে খেয়াল করো, শব্দ কিন্তু এখান থেকে যাচ্ছে, তাহলে শব্দ অতিক্রম করে কত, এখান থেকে গিয়ে আবার ফিরে আসতেছে। তাহলে যদি খেয়াল করো, যদি রনি থেকে শব্দ সৃষ্টি হতো তাহলে এখান থেকে গিয়ে আবার ফিরে আসতো, অর্থাৎ বি আর ডি 2D হতো, তখন হতো ভি ইকুয়াল টু 2D/t। খেয়াল করো ভালো করে, যদি শব্দ রনি থেকে সৃষ্টি হতো তাহলে শব্দ এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসতো, তার মানে তখন দূরত্ব হতো 2D/t। যেহেতু শব্দটি কোথা থেকে সৃষ্টি হয়, জনি থেকে, তাহলে শব্দ কিন্তু এখান থেকে শুরু হবে, এখান থেকে গিয়ে আবার এখানে ফিরে আসবে। তাহলে দেখো এখানে কত মিটার কমে গেল, 1 মিটার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 - 1। তাহলে এই ক্ষেত্রে প্রথমে লিখতে হবে, মনে করি রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এই ক্ষেত্রে শব্দের অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এইভাবে হবে, এই ক্ষেত্রে শব্দের অতিক্রান্ত দূরত্ব কত হবে, 2D - 1। দেখো শব্দের অতিক্রান্ত দূরত্ব মানে দেখো এখান থেকে শব্দ সৃষ্টি হয়, এখানে গিয়ে আবার এখানে ফিরে আসে, তাহলে হবে 2D - 1। কারণ এখানে গেলে 2D, তার থেকে এক বিয়োগ করলাম, তাহলে এখান থেকে গিয়ে এখানে গিয়ে আবার এখানে ফিরে আসতে 2D - 1। এবার আমরা লিখতে পারি v = 2D/t। তাহলে এখান থেকে আমরা কার মান বের করবো, এখানে v মান আমরা ওই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য v মান বসাবো, আর t মান তো আমাদের দেওয়াই আছে, ক্যালকুলেশন করে আমরা কি মান বের করবো, d মান বের হবে। এভাবে পাহাড় এবং ওই যে রনির মধ্যবর্তী দূরত্ব বের হবে। এই অঙ্কটাও একটু কঠিন আছে, এটা একটু চিন্তা করে তোমাকে অ্যান্সার করতে হবে। ওকে, এই আমাদের মোটামুটি এটা শেষ হলো। এরপরে আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের বাকিগুলো, অর্থাৎ আমাদের এর আগে আমরা আমাদের ঘনফলটাও আমরা আলোচনা করে নিই, ওদিকে আমরা ঘনফলটা এখন আলোচনা করতেছি। তাহলে এবার দেখো আমরা গ থেকে পাই রনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব d = আমরা রেজাল্টটা দেখে নিই, d = 17.83 কি মিটার। এটা হচ্ছে এটা এবং এটার মধ্যবর্তী দূরত্ব রনি এবং পাহাড়ের। আমাদের প্রশ্নটা ঘ নম্বর, ওই সময় বায়ুর তাপমাত্রা ন্যূনতম কত হলে জনি প্রতিধ্বনি শুনতে পেত। তাহলে জনির ক্ষেত্রে দেখো, জনির ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করো, জনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, যেহেতু এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে কত, এত, তাহলে জনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হবে, পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে, d1 = 17.83 বিয়োগ কত 1 মিটার সমান 16.83 মিটার। এটা হচ্ছে জনি ও পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব। এবার আমাকে বের করতে হবে জনি প্রতিধ্বনি শুনতে পেত বায়ুতে তাপমাত্রা কত হলে। তা আমরা জানি বায়ুতে তাপমাত্রা কত হলে প্রতিধ্বনি শুনতে পেতে হলে আমাকে মান বের করতে হবে। আমি এর আগের ক্লাসে একবার পাঠিয়েছিলাম, সব সময় বায়ুর তাপমাত্রা বের করতে হলে প্রথমে বায়ুর শব্দের বেগ জানতে হবে। তাহলে এবার আমাকে বের করতে হবে জনি প্রতিধ্বনি শুনতে হলে শব্দের বেগ কত হতে হবে সেটা বের করতে হবে। তো আমরা ভি মান বের করবো কার ক্ষেত্রে, জনির ক্ষেত্রে। জনির ক্ষেত্রে কার মান বের করবো, ভি মান। কি ক্ষেত্রে, v = 2D/t। তাহলে এখানে 2 × d এর মান কত, 16.83, আর t এর মান কত। তো যেহেতু প্রতিধ্বনি শোনার জন্য তার ন্যূনতম সময় লাগতে হবে কত, 0.1 সেকেন্ড। তাহলে এখানে 0.1 সেকেন্ড দেখতে হবে, কারণ আমরা জানি ন্যূনতম প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম সময় হচ্ছে 0.1 সেকেন্ড। এই কারণে 0.1 সেকেন্ড এখানে ব্যবহার করতে হবে। ব্যবহার করলে এই 0.1 সেকেন্ডের জন্য বেগ কত হতে হবে সেটা বের হবে। ধরো 0.1 সেকেন্ডের জন্য বেগ বের হলো, মান বের হলো 336
দশমিক কত 6 মিটার সেকেন্ড পার সেকেন্ড। অর্থাৎ কি বায়ুতে শব্দের বেগ যদি এত হয় জনে প্রতিধ্বনি শুনতে পাবে, কারণ এখানে আমরা সময়টা উল্লেখ করছি। এবার এই বেগকে কাজে লাগিয়ে তারপর তুমি টি মান বের করবে, এই সূত্র দিয়ে আমরা জানি v1/v2 ইকুয়াল টু কি রুট t1/t2। তো এখানে এই v1 যদি তুমি এখানে যদি তুমি t2 মান বের করতে চাও তাহলে v1 এর মান তুমি বসাতে হবে 330, t1 এর মান বসাতে হবে 0 প্লাস 273, v2 মান বসাতে হবে 336.6, তাহলে t2 মান বের হবে। তাহলে তখন এই t2 মান বের হবে কেলভিন এককে। তখন আলাদাভাবে কেলভিন একক থেকে 273 বিয়োগ করে তারপর সেন্টিগ্রেড এককে বের করবা। তাহলে কি বুঝলাম, সব সময় টেম্পারেচার বের করতে বললে আমাকে বেগের মান বের করতে হবে। আর এখানে বলছে যে জনে যদি প্রতিধ্বনি শুনতে হয় টেম্পারেচার কত থাকতে হবে, তার জনে প্রতিধ্বনি শুনতে হলে বায়ুতে শব্দের বেগ কত হবে সেটা বের করতে হবে। আর বায়ুতে শব্দের বেগ কত হবে সেটা বের করতে হলে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম আমাদের সময় লাগবে 0.1 সেকেন্ড। তখন 0.1 সেকেন্ড ব্যবহার করে আমরা বিল মান বের করবো, বিল মানকে ব্যবহার করে আমরা টেম্পারেচার বের করবো। টেম্পারেচার বের হবে কেলভিন এককে, সেখান থেকে আলাদাভাবে 273 বিয়োগ করে সেন্টিগ্রেড এককে বের করবো। তখন আমরা লিখবো বায়ুতে টেম্পারেচার এত ডিগ্রি সেন্টিগ্রেড হলে জনে প্রতিধ্বনি শুনতে পেত। এবার আমরা আলোচনা করবো মির্জাপুর ক্যাডেট কলেজ। মির্জাপুর ক্যাডেট কলেজে আমাদের এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা এ ইকুয়াল টু 2.30 মিটার। আর বির জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে ল্যামডা বি ইকুয়াল টু 15 সেন্টিমিটার। 100 দিয়ে ভাগ করলে 0.15 মিটার। এবার কম্পাঙ্ক, এর জন্য কম্পাঙ্ক দেওয়া আছে f1 ইকুয়াল টু দেখো 600 হার্টজ, 600 হার্টজ। আর বির জন্য কম্পাঙ্ক দেওয়া আছে f2 ইকুয়াল টু 960 হার্টজ, 960 হার্টজ। তাহলে আমাদের এই বেতারের জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, আর বি বেতারের জন্য তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে। এখন আমাকে অ্যান্সার করতে হবে ঘ নাম্বার, যে কোন বেতার কেন্দ্রের তরঙ্গ কম সময়ে অধিক দূরত্ব অতিক্রম করবে, মানে ভি মান বের করলে হবে। অর্থাৎ এখানে সব এর জন্য ভি মান বের করবে, ভি ইকুয়াল টু কি f1 ল্যামডা এ, আর v2 এর জন্য f2 ল্যামডা বি। এখানে এখানে a আর b লিখলে হবে a, তাহলে a b d। তাহলে এই দুটার মান থেকে ধরো কার মান বেশি, v1 এর মান বেশি। এবার লিখবা যেহেতু v1 is greater than v2, সুতরাং তরঙ্গ বেগ যার বেশি হবে, অর্থাৎ এই মাধ্যমে তরঙ্গ বেগ বি মাধ্যমে তরঙ্গ বেগের বেশি, তাই এই মাধ্যমে কেন্দ্রের তরঙ্গ কম সময়ে, মানে যার তরঙ্গ বেগ যত বেশি হবে তার সময় তত কম লাগবে। অর্থাৎ তরঙ্গ বেগ যত বেশি হয়, হ্যাঁ কি বের করতে বলছে, কেন্দ্রের তরঙ্গ তত কম সময়ে অধিক দূরত্ব অতিক্রম করবে। তরঙ্গ বেগ যত বেশি হয় সময় তত কম লাগে। তাহলে এখানে তরঙ্গ বেগ বেশি হবে কার ক্ষেত্রে, v1 এর ক্ষেত্রে। তো লিখবা যে এখানে এ বেতার কেন্দ্রের তরঙ্গের বেগ বি বেতার কেন্দ্র থেকে বেশি হওয়ার কারণে এ বেতার কেন্দ্রের তরঙ্গ কম সময়ে অধিক দূরত্ব অতিক্রম করবে। তার যার তরঙ্গ বেগ বেশি তার তরঙ্গ অতিক্রম করতে সময় লাগে কম। এবার দেখো রাজশাহী ক্যাডেট কলেজ রাজশাহী, সেটা একটু আমরা আলোচনা করতেছি। দুটি সমান্তরাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে এক ব্যক্তি বন্ধু থেকে গুলি ছুড়লো। এগুলো একটি সমান্তরাল পাহাড়, একটি সমান্তরাল পাহাড়, এই দুটি সমান্তরাল পাহাড়, এখান থেকে ধরো গুলি ছুড়লো। একজন 0.1 সেকেন্ড পর, একজন 2 সেকেন্ড পর। একজন শুনছে যে 0.1 সেকেন্ড পর সে একটু পাহাড়ের কাছাকাছি আছে, আর যে 0.2 সেকেন্ড পর শুনছে সে একটু পাহাড়ের একজন হলো কয় সেকেন্ড পর, 2 সেকেন্ড পর। তাহলে লক্ষ্য করো এই হলো দুটি সমান্তরাল পাহাড়, পাহাড়ের মধ্যে শব্দ সৃষ্টি হলো। শব্দ সৃষ্টি করার কারণে এক ব্যক্তি বন্ধু থেকে গুলি ছুড়লো। একজন শুনছে কত 0.1 সেকেন্ড পর প্রতিধ্বনি, আরেকজন শুনছে 2 সেকেন্ড পর।
আবার বাইরের শব্দের বাইরের টেম্পারেচার দেওয়া আছে 30°C। এবার আমাদের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন ছিল পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা আগে এই দূরত্বটা নির্ণয় করব। প্রথম যে ব্যক্তি কম সময় শুনছে তাহলে এটা দূরত্ব নির্ণয় করলাম d1। তাহলে আমরা লিখতে পারি v = 2d1/t1। তাহলে 2d1 = vt1। তাহলে সুতরাং d1 = vt1/2। এখানে v মান 30°C জন্য শব্দের বেগ বের করবেন এই, আর t1 তো দেওয়াই আছে 1.5। এখানে বসিয়ে 2 দিয়ে ভাগ করে d1 আমরা বের করব। তাহলে প্রথম ব্যক্তির পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের হবে। আবার আরেকজন কত সেকেন্ড পর শুনছে? 2 সেকেন্ড পর। ঠিক আছে, বলছে কি পাহাড়ে দাঁড়িয়ে এক ব্যক্তি গুলি ছুড়লো, তিনি এত সেকেন্ড এবং এত সেকেন্ড দুটি প্রতিধ্বনি শুনলো। ও সরি, ভুল হয়েছে। তাহলে একই ব্যক্তি ঠিক আছে, একজন এই পাহাড় থেকে এত সেকেন্ড পর শোনা যায় আর এই পাহাড় থেকে 2 সেকেন্ড পর শোনা যায়। তাহলে যে পাহাড়ের কাছাকাছি আছে, সরি আমি বুঝতে ভুল বুঝছি, একই ব্যক্তি এখান থেকে শব্দ সৃষ্টি হলো। ঠিক আছে, এখান থেকে শব্দ সৃষ্টি হলো, এটা 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল, এই পাহাড় থেকে 2 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা গেল। তাহলে দেখো এখান থেকে যখন মনে করি এই পাহাড়ের কাছে পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d1, তাহলে d1 এর ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে d1 আমরা বের করব। আবার d2 এর ক্ষেত্রে এখান থেকে এখান বের করব। তাহলে d2 এর ক্ষেত্রে তখন হবে বাইরের শব্দের বেগ একই v, এখানে হবে t2/2। এখানে v এর মানটা এটা বসাবা, t2 এর মান বসাবা 2 আর এখানে 2 বসাবা, 10 এর d2 এর মান বের হবে। তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব যোগ করলে সুতরাং লাস্টে d1 আর d2 যোগ করলে দুইটি পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব বের হবে। তাহলে এই ব্যক্তি একই ব্যক্তি এখান থেকে শব্দ সৃষ্টি করার পর 0.1 সেকেন্ড পর শুনে প্রথম পাহাড়ের দূরত্ব বের হলো, আবার এই পাহাড় থেকে 2 সেকেন্ড পর শুনে দ্বিতীয় পাহাড়ের দূরত্ব বের হলো, দুই পাহাড়ের দূরত্ব যোগ করলে পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব বের হলো। তাহলে আমি পাহাড় দুটির মধ্যবর্তী দূরত্ব কত পেলাম? ধরো 608.405 এত মিটার। এটা আমার ঘ। এবার ঘ বলছে যখন এখান থেকে একবার শব্দ আসে আবার এখান থেকে একবার আসে, তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি পৃথকভাবে শুনতে পাবে কি? খেয়াল করো, যখন শব্দটা এখান থেকে গিয়ে এখানে আসে তখন এই শব্দটা দেখো এখানে গিয়ে এখানে আসার পর এদিকে যে আবার ফিরে আসে, তাহলে মোট দূরত্ব অতিক্রম করে d দূরত্ব, এটা লিখতে হবে। আবার এই শব্দটা যখন এখানে গিয়ে আবার এদিকে গিয়ে আবার এখানে ফিরে আসে, সেখানেও দূরত্ব অতিক্রম করে d দূরত্ব। অর্থাৎ তৃতীয় প্রতিধ্বনি শোনার জন্য শব্দ অতিক্রম করে d দূরত্ব, আবার তৃতীয় প্রতিধ্বনির জন্য শব্দ অতিক্রম করে d দূরত্ব। আমি আবার বলি, যখন এখান থেকে এখানে গিয়ে এখানে আসে একবার, এইটা গিয়ে আবার এখানে আসতে মোট দূরত্ব অতিক্রম করে d, আবার এখান থেকে এখানে গিয়ে একবার আবার টোটাল আসতে মোট দূরত্ব অতিক্রম করে d। তাহলে লিখতে হবে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে আমাকে বলতে হবে যে দ্বিতীয় এবং তৃতীয় ক্ষেত্রে শব্দ যখন যাই পাহাড় থেকে ফিরে আসে তখন d দূরত্ব অতিক্রম করে, আবার তৃতীয় প্রতিধ্বনি ক্ষেত্রে যখন শব্দ তার বিপরীত পাহাড় থেকে ফিরে আসে তখনও d দূরত্ব অতিক্রম করে। তাহলে উভয়ের ক্ষেত্রে d দূরত্ব ধরে এবার বের করবা t এর মান। তাহলে v = 2d/t, এক্ষেত্রে t = হবে 2d/v। তাহলে 2 ইনটু এটা হচ্ছে তৃতীয় প্রতিধ্বনির ক্ষেত্রে, তাহলে 2 ইনটু d এর মান বসাবা ওই যে গ থেকে পাই, আর v এর মান বসাবা বাইরের শব্দের বেগ 30°এর জন্য। আবার চতুর্থ প্রতিধ্বনির ক্ষেত্রে দূরত্ব অতিক্রম করার অর্থ d দূরত্ব, সেই ক্ষেত্রে আবার d মান বের করবা, v = 2d/t, একই মান বসবে। তাহলে এই মান আর এই মান অবশ্যই কি হবে? একই হবে। অর্থাৎ একই সময়ে তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি শোনার কারণে তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি কবার শোনা যাবে? একবার। অর্থাৎ একই প্রতিধ্বনি তৃতীয় এবং চতুর্থ প্রতিধ্বনি শোনার কারণে তৃতীয় এবং প্রতিধ্বনি শোনা যাবে একই সময়ে আসে, এই যে সময় একই হবে তখন একবারই শোনা যাবে, অর্থাৎ আলাদা আলাদা দুইবার শোনা যাবে না। এই হলো আমাদের মোটামুটি এটা শেষ। এরপরে পাবনা ক্যাডেট কলেজ। পাবনা ক্যাডেট কলেজের চিত্রটা এঁকে দিচ্ছি।
লক্ষ্য করো এখানে এ থেকে ডি তে স্থান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সময় হচ্ছে 0.25 সেকেন্ড। এখান থেকে এখান পর্যন্ত সময় লাগে 0.25 সেকেন্ড। এবং দূরত্ব তাহলে এটা হচ্ছে টোটাল টি আর দূরত্ব ইস ইকুয়াল টু কত 4.5 মিটার। এই দেখো এখানে এখান থেকে দুটো জিনিস তুমি বের করতে পারো, এখান থেকে পর্যায়কালও বের করতে পারো, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারো। তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য পূর্ণ কম্পন কর্ণিকা দেখো আমরা এটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারি। আমরা জানি h ইকুয়াল টু n ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু কত h বাই n। এখানে h কম্পন সংখ্যা কত, এখানে যেহেতু দূরত্ব দেয় নেই তাহলে আমাকে পূর্ণ কম্পন দিয়ে বের করতে হবে, যেহেতু টোটাল দূরত্ব দেয় নেই। আগে আমরা এখান থেকে পর্যায়কাল বের করি। দেখো এখান থেকে এখানে পূর্ণ কম্পন হয় একটি, লক্ষ্য করো। আবার এখান থেকে এখানে পূর্ণ কম্পন হয় একটি, মানে দুইটি, লক্ষ্য করো। আমি যদি এটা আর এটা দেখি, দেখো পূর্ণ কম্পন একটি। আবার যদি এটা আর এটা দেখি পূর্ণ কম্পন একটি, তাহলে কয়টি হলো? এ হলো একটি, এ হলো একটি, কয়টি? দুইটি। আবার লক্ষ্য করো এ হলো একটি, আবার এ হলো একটি, দুইটি। আবার দেখো এটা হলো এক অংশ, এটা হলো এক অংশ, তার মানে অর্ধেক, তার মানে পূর্ণ কম্পন হচ্ছে আড়াইটি। তার মানে টি একবার পূর্ণ কম্পন পর্যায়কাল এই একটার জন্য, আবার টি এ আরেকটার জন্য। আবার দেখো এই অর্ধেক এই অর্ধেক, তার মানে টি বাই 2 সমান 0.25। এটা বুঝছি কিনা দেখো। যদি আমাদের দূরত্ব দেওয়া থাকতো টোটাল তখন আমরা অন্যভাবে করতে পারতাম, যেহেতু এখানে দূরত্ব দেওয়া নাই। দেখো এইটার জন্য একটি পূর্ণ কম্পন, এটার জন্য একটি পূর্ণ কম্পন, তাহলে মোট একটি পূর্ণ কম্পনের যতটুকু সময় হয় তাকে বলে পর্যায়কাল। তাহলে এখানে একটি পর্যায়কাল, আবার এখান থেকে এখানে আরেকটি পর্যায়কাল, আর এখানে একটি এই 4 ভাগের দেখো এই পুরোটার এই একটা অংশ, এই একটা অংশ, এই দুটো অংশ মিলে এই একটার অর্ধেক। তো এখান থেকে ক্যালকুলেশন করে কার মান বের করবো? টির মান। তা আমাদের কি বের করতে বলছে? খুব কম্পাঙ্ক। তো টির মান বের করলে আমরা জানি f ইকুয়াল টু 1/t। এই টির মানটা এখানে বসাই দিলে এর মান বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের এটা শেষ। আর আমাদের আরেকটা হলো ঘ, বিস্তার ধ্রুবক রেখে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? তো কম্পাঙ্ক এখান থেকে তো একবার বের করছে, ঠিক আছে। এখন তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে তো তরঙ্গ দৈর্ঘ্য আগে বের করবা, এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করবে। কিভাবে বের করবা? দেখো এটা হলো একটা ল্যামডা যোগ এটা হলো আরেকটা ল্যামডা যোগ এটা হচ্ছে আরেকটা ল্যামডার অর্ধেক সমান হচ্ছে 4.5। এই চারটা ল্যামডা, এই চারটা ল্যামডা, আর হচ্ছে আরেকটা ল্যামডা, এই অংশ আর এই অংশ মিলে আরেকটা ল্যামডার অর্ধেক। এখান থেকে আসান বের হবে ল্যামডা মান, ঠিক আছে। এখান থেকে ল্যামডা মান। তো প্রথমে এইটার ক্ষেত্রে b ইকুয়াল টু কি লিখবা? f ল্যামডা। তাহলে এটার ক্ষেত্রে b ইকুয়াল টু f ল্যামডা বের করবা, v মান বের করবা। এইখান থেকে v মান বের করবা, f এর মান বের বসাবা। এই যে গতে পাইছে যে এটা ল্যামডা মান, এখান থেকে বসাবা, ঠিক আছে। এবার পরবর্তী ক্ষেত্রে আবার লিখবা v ইকুয়াল টু f ল্যামডা, ঠিক আছে। এখান থেকে f মান বসাবা, f ইকুয়াল টু v বাই ল্যামডা। এইখানে v মানটা এটা বসাবা, কারণ বেগ একই হবে। আর এখানে এই তরঙ্গ দৈর্ঘ্য কোচে কি করলে? দ্বিগুণ করলে, তখন এখানে তরঙ্গ দৈর্ঘ্য এই যে এটা পাইছো এটা দ্বিগুণ এখানে বসাবা। বসালে দেখো কম্পাঙ্ক পরিবর্তন হবে, তরঙ্গ কম্পাঙ্ক হবে এইটার দ্বিগুণ। তাহলে এই ক্ষেত্রে একটা কম্পাঙ্ক তো বের হয়েছে, এখান থেকে কার মান বের করবা? ভির মান। এই ভির মান আর এই ভির মান একই হবে, কারণ কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হলে বেগ একই হয়। আমি তখন বলছিলাম কম্পাঙ্ক যদি ভিন্ন ভিন্ন হয় বেগ একই হয়, তাহলে দেখো কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হলে কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে। তাহলে এটার ক্ষেত্রে আগে ভির মান বের করবা, দ্বিতীয় ক্ষেত্রে ভির মানটা বসিয়ে এফ এর মান বের করবা। এই ক্ষেত্রে এই ল্যামডাটা হবে, এখানে হবে ল্যামডা 2 আর এটা হবে ল্যামডা 1। এখানে ল্যামডাটা হবে এটা দ্বিগুণ, এটা দ্বিগুণ মানে এইটার দ্বিগুণ হবে আর কি। তখন এখানে এটার নাম বের হবে পূর্ব কম্পাঙ্কের দ্বিগুণ। সুতরাং দেখা যায় যে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলেও কম্পাঙ্ক কি হয়ে যায়? দ্বিগুণ হয়ে যায়। এই তাহলে আগের তথ্য থেকে ভির মান বের করবা, সেই ভির মানকে এই তথ্যে ব্যবহার করে এই ল্যামডা 2 হবে প্রথম তরঙ্গ দৈর্ঘ্যের দ্বিগুণ বসিয়ে তারপরে এফ এর মান বের করবে। দেখবে এইখানে যে এফ এর মান পাইছো না, সেই এফ এর মানটা এটা এই এফ এর মান, এবার মান এটা এই এফ এর মান থেকে এটা এফ এর মানটা হবে তার দ্বিগুণ। সুতরাং পুরো আলোচনা থেকে দেখা যায় যে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পাঙ্ক কি হয়? দ্বিগুণ হয়। ঠিক আছে, তো ভালো থেকো সবাই। সৃজনশীল প্রশ্নগুলো নোট করিও, আশা করি সবাই উপকৃত হবে। তো ধন্যবাদ সকলকে।